নমস্কার। এনটিভি ডাব্লিউবিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রায় ২ বছর, আর এই ২ বছর ধরে মণিপুরের অবস্থা কিন্তু যথেষ্টই খারাপ। মূলত সাম্প্রদায়িক হিংসা গোটা মণিপুরকে রীতিমতো জ্বালিয়ে পুড়িয়ে ফেলেছে। আর এই পরিস্থিতিতে ধীরে ধীরে কিন্তু শান্ত হচ্ছে মণিপুর। রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরই সেনা নেমেছে মণিপুরে। আর সেনাদের ট্রিটমেন্ট একটু অন্যরকম ভাবেই হয়, রাষ্ট্রপতি শাসনের ট্রিটমেন্টও হয় ঠিক একটু অন্যভাবে। আর সেই অন্যভাবে ট্রিটমেন্টের পরই যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। মণিপুরের যে স্বাভাবিক অবস্থা, যেটা অন্ততপক্ষে ২ বছর আগে ছিল, সেই অবস্থায় ফিরছে গোটা মণিপুরে। তার বড় যেটা প্রমাণ হলো সেটা হচ্ছে এতদিন যারা বা যে সমস্ত গোষ্ঠী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, তারা নিজেদের অস্ত্রশস্ত্রকে সরকারের কাছে জমা দিচ্ছে। মণিপুরের যিনি গভর্নর, তিনি সমস্ত গোষ্ঠীগুলোকে বা সমস্ত গ্রুপগুলোকে একটা অনুরোধ করেছিলেন যে আপনাদের কাছে সময় বেঁধে দিচ্ছি, এই বেঁধে দেওয়া সময়ের মধ্যে যে সমস্ত অবৈধ অস্ত্র আপনারা রেখেছেন, যে সমস্ত অস্ত্রশস্ত্র আপনারা লুট করেছেন, সেই অস্ত্রগুলো ডেডলাইন শেষ হওয়ার আগে জমা দিয়ে যান। আপনাদের বিরুদ্ধে একটি ব্যবস্থাও আমরা নেব না। শুধুমাত্র এইটুকু কথা। আর তারপর থেকেই যেটা দেখতে পাওয়া গেল যে সমস্ত অস্ত্র লুট হয়েছিল, সেই সমস্ত অস্ত্র ধীরে ধীরে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল। আর এই জমা দেওয়ার প্রক্রিয়াটা যে শুধুমাত্র কয়েকটা জায়গায় হয়েছে তা নয়, গোটা মণিপুর জুড়ে অসংখ্য গ্রুপ রয়েছে, তারা নয় পুলিশের কাছে জমা দিয়েছে, আর নয় সেনাবাহিনীর কাছে এসে তারা নিজেদের যে অবৈধ অস্ত্র সেগুলি তারা জমা দিয়েছে। মেইথি রেডিক্যালস আর্মস গ্রুপ, যার নাম হচ্ছে আরামবাই টেঙ্গুল, বেশ বড় গ্রুপ, তারা কিছুদিন আগে তাদের অস্ত্রশস্ত্র জমা দিয়েছে। তারা সব মিলিয়ে প্রায় 246টি অস্ত্র জমা দিয়েছে সরকারের হাতে। ডিসেম্বর মাসেই আপনারা জানেন যে গভর্নর বদল করা হয়েছিল মণিপুরে, এবং সেখানে দায়িত্ব নেন প্রাক্তন ইউনিয়ন হোম সেক্রেটারি অজয় কুমার ভাল্লা। এবং অজয় কুমার ভাল্লাকে নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো যে তার কি কি ক্ষমতা রয়েছে, কারণ ক্ষমতাবান কোনো মানুষকে যদি না দেওয়া হয়, মণিপুরের মতন একটা জায়গাকে শান্ত করা সম্ভব ছিল না। সেটা নিয়ে আলাদা ভিডিও করব। তো যাই হোক, অজয় কুমার ভাল্লা যখন দায়িত্ব নিলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর পর সেখানকার অবস্থার পরিবর্তন হতে শুরু করে দিল। সবচেয়ে উল্লেখযোগ্য হলো যে তিনি 20শে ফেব্রুয়ারি একটা আবেদন করেছিলেন, একটু আগে যেমনটা বললাম। প্রত্যেকটা গ্রুপকে তিনি 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছিলেন এবং বলেছিলেন যে সমস্ত অস্ত্রশস্ত্র আপনারা লুট করেছেন, সেই সমস্ত অস্ত্র আপনারা ফেরত দিন, 7 দিন হাতে সময় দিলাম। আর এটা যদি ফেরত আপনারা না দেন, সেই ক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে চরম থেকে চরমতম ব্যবস্থা আমরা গ্রহণ করব, এইটুকু বলেছিল। তারপর থেকেই দেদার অস্ত্র এসে জমা পড়ছে সরকারের হাতে। একটা পরিসংখ্যানে দেখতে পাওয়া যাচ্ছে যে 2023 সাল থেকে এই অশান্তি চলাকালীন যে সময়, তাতে প্রায় 6500 অস্ত্র লুট হয়ে গিয়েছিল। বিভিন্ন জায়গা থেকে, পুলিশের কাছ থেকে লুট হয়েছিল, বিভিন্ন আধা সেনার কাছ থেকে লুট হয়েছিল। যদিও সেপ্টেম্বর মাস 2024 পর্যন্ত এই লুট হওয়া অস্ত্র প্রায় 2000 রিকভার করা সম্ভব হয়ে যায়। মানে 2000 রিকভার করে ফেলেছিল বিভিন্ন পুলিশ এবং আর্মিরা, তারা এই কাজটা করে ফেলেছিল। এবং আর্মি ও পুলিশের উপস্থিতিতে রাজ্যের বিভিন্ন জায়গায় লুট হয়ে যাওয়া যে অবৈধ অস্ত্র, সেগুলো জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আর যে কারণে
এখন অশান্তি বহু গুণে কমে গিয়েছে। প্রায় অশান্তির খবর আপনারা দেখবেন যে মণিপুর থেকে আর আসছে না, অশান্তির খবর প্রায় শোনাই যায় না। এবং যে সমস্ত গ্রুপগুলো মানে সশস্ত্র যে গ্রুপগুলো রয়েছে সেগুলো হঠাৎ করে সরকারের কাছে কেনই বা অস্ত্র জমা দিতে শুরু করলো? কারণ এর আগেও তো আপনারা বলবেন যে এটা গভর্নর হঠাৎ করে বললেন আর সবাই জমা দিতে শুরু করলো। এর আগে যে বিজেপি সরকার ছিল তারাও তো অনুরোধ জানিয়েছিল, অমিত শাহ এসেছিলেন, তিনিও অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু তাদের অনুরোধে তো সাড়া দেয়নি। হঠাৎ করে তারা কিভাবে সাড়া দিল? এর পেছনে অবশ্য একটা কারণ রয়েছে। কারণ এই যে আরামবাই টেঙ্গুর, এই টেঙ্গুর গ্রুপ এবং তার সঙ্গে আরো কিছু গ্রুপ, তারা বেশ কিছুদিন আগে গভর্নরের সঙ্গে দেখা করেছেন এবং গভর্নরের সঙ্গে তারা আলোচনা করেছেন এবং সেই আলোচনায় যেটুকু জানতে পারা যাচ্ছে, ভেতরের খবর অবশ্যই আপনাদের জানাবো না, যেটুকু পাবলিক ডোমেনে রয়েছে সেইটুকুই খবর আপনাদের আমি জানাতে পারবো। সেখানে তারা বলেছিল যে আমরা আত্মসমর্পণ করছি সরকারের কাছে, যেন সরকার আমাদেরকে একটু অন্য নজরে দেখে, আমাদের বিরুদ্ধে যেন কোনো রকম ব্যবস্থা গ্রহণ না করে। সরকার বলে যায় ঠিক আছে, প্রাথমিকভাবে তোমাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা আমরা গ্রহণ করব না, তবে যে সমস্ত অবৈধ অস্ত্রগুলো আছে সেগুলো জমা দাও। সেটা তারা জমা দিতে শুরু করে দিয়েছে। এটা কয়েকটা গ্রুপ, এখনো কিছু গ্রুপ আছে যারা কিন্তু এটা মানতে চাইছে না। একই সঙ্গে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা সবাই জানেন যে অবৈধভাবে এই মণিপুরের বিভিন্ন এলাকায় বেআইনি পোস্ত চাষ হয়। সেই বেআইনি পোস্ত চাষ গুলোকেও বন্ধ করতে এই সমস্ত গ্রুপ সহায়তা প্রদান করবে, এটা সরকারকে তারা জানিয়েছে। এবং বিশেষ করে এই যে মেথির বিভিন্ন যে গ্রুপ রয়েছে তারা সরকারকে অনুরোধ করেছিলেন যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, যাকে আমরা এনআরসি বলি, নামটা সঙ্গে আপনারা পরিচিত, যারা আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, এনআরসি কি এটা আমাকে আর দ্বিতীয়বার আপনাদের বলতে হবে না, সবাই জানেন আর কি। তাই এই ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এটাকে প্রতিস্থাপিত করা হোক, এ কথা তারা জানিয়েছিলেন এবং বলেছিলেন যে বেস ইয়ার বা বেস বছর হিসেবে যেটাকে ধরতে হবে সেটা হচ্ছে 1951। তাদেরকে দেখতে বলা হয় যে 1951 এর আগে কারা ছিল বা 1951 এর পরে কারা এসেছে, এই ব্যাপারগুলোকে সরকারকে দেখতে হবে। সরকার বলে দিয়েছে কোনো অসুবিধা নেই, এনআরসি যে প্রতিস্থাপিত যাতে করা যায় সেই ব্যাপারটিও তারা দেখবে এবং একই সঙ্গে যেমনটি বললাম যে তারা সরকারকে সহযোগিতা করবে। কিন্তু এছাড়াও আরো কিছু গ্রুপ রয়েছে, যেমন কুকি গ্রুপের মধ্যে জিও গ্রুপ রয়েছে, আইটিএলএফ রয়েছে, সিওটিইউ রয়েছে, এই সমস্ত গ্রুপগুলো কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে আসছে না। তাদের আবার অন্যরকম একটা বক্তব্য, তাদের বক্তব্য যে যারা সরকারের কাছে গিয়ে আত্মসমর্পণ করছে, অস্ত্রশস্ত্র জমা দিচ্ছে, তারাই মূল অপরাধী। তারা অপরাধ করে ঝামেলা সৃষ্টি করে এখন মানে কি বলবো সহানুভূতি পাওয়ার জন্য এরা সরকারের সঙ্গে হাত মেলাবার চেষ্টা করছে বা সরকারের কাছে যাচ্ছে। এখনো পর্যন্ত যে সমস্ত গ্রুপ মানেনি বা যারা অস্ত্রশস্ত্র জমা দিচ্ছে না তাদেরকেও কিন্তু বারংবার বলা হচ্ছে সরকারের তরফ থেকে তাদের সঙ্গেও আলোচনা করা হচ্ছে এবং অনুমান যেটা করা হচ্ছে যে খুব দ্রুততার সঙ্গে এই অবস্থাটা পরিবর্তন হয়ে যাবে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে খুব অল্প সময় হয়েছে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গিয়েছে এবং এই রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর থেকে একের পর এক বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়, বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। আর একটু আগেই যেমন একদম শুরুতেই আমি বলেছিলাম যে সেনাদের ট্রিটমেন্ট কিন্তু একটু অন্যরকম হয়, তারা নিয়ম ও শৃঙ্খলার মধ্যে থাকতে পছন্দ করে এবং তারা যে জায়গায় যায় সেখানকার মানুষদেরকেও চেষ্টা করা হয় যাতে তারা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে। এতদিন পর্যন্ত রাস্তাতে সাধারণ মানুষ বেরোতে পারতো না, একা বেরোতে পারতো না। আপনারা বিশ্বাস করবেন না, মণিপুরের বেশ কিছু জায়গায় প্রায় 2 বছর ধরে মানে সন্ধ্যের পরে মানুষজন আর বেরোতে পারতো না, এমনকি দিনের বেলাতেও মানুষ বেরোতে ভয় পেত। সেই সমস্ত জায়গায় একেবারে ঠিক হয়ে গিয়েছে। স্কুল কিংবা কলেজ ধীরে ধীরে খুলছে, মানুষ বাজার হাট যাচ্ছে, মানুষ বাইরে বেরিয়ে আড্ডা মারছে, এই দৃশ্যগুলো দেখতে পাওয়া যাচ্ছে মাত্র কয়েকদিনের মধ্যে, এই মাত্র কয়েকদিন। অনেকে আবার বলছে এই যে রাষ্ট্রপতি শাসন এটা আরো আগে করা উচিত ছিল, তাহলে এই দীর্ঘ সময় ধরে যে সমস্যাটা সেটা কিন্তু মিটে যেত। তো যাই হোক, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, রাষ্ট্রপতি শাসনের যে কোন দিকটা ভালো সেটাও সাধারণ মানুষ বুঝতে পারছে।
একই সঙ্গে সেনাদের প্রতি সেখানকার মানুষদের যে আস্থা সেটা বাড়ছে এবং পুলিশ বাহিনী যারা রয়েছে তাদের প্রতিও আস্থা ধীরে ধীরে ফিরছে সেখানকার সাধারণ মানুষের। আর এটা যথেষ্টই ভালো দিক বলাই যেতে পারে। আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। ততক্ষণের জন্য নমস্কার।